হাই মাই স্টুডেন্ট, যে অবশিষ্ট অংশটুকু মানে বিভাগ গ 2 মার্কসের যে প্রশ্নগুলো ছিল আজকে এগুলো মানে ওগুলো আলোচনা করবো। ওইগুলো আলোচনা করব। ম্যাথমেটিক্স তো আছে, এখানে কিছু প্রবলেমস আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলোও করব, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক কি বলা আছে প্রথমে। স্থিতিশীল উন্নয়ন কি, এর জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন। আচ্ছা, স্থিতিশীল উন্নয়নটা তোমরা একটু লিখে নাও। স্থিতিশীল উন্নয়ন আমি লিখছি মানে তোমরাও লিখো, কারণ ওটা প্র্যাকটিস। সাস্টেনেবল ডেভেলপমেন্ট তাহলে স্থিতিশীল উন্নয়নটা আমি তোমাদের লিখে দিচ্ছি। কি স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় এমন এক উন্নয়ন যেখানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার সুনিয়ন্ত্রিত ব্যবহারের দ্বারা তারা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের কোথাও বিবেচনা করে প্রাকৃতিক সম্পদ একেবারে নিঃশেষিত না করা। দেখো কি বলছি, স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় এমন এক উন্নয়ন যেখানে প্রাকৃতিক সম্পদের সুনিয়ন্ত্রিত ব্যবহারের দ্বারা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মের কোথাও বিবেচনা করে প্রাকৃতিক সম্পদ একেবারে নিঃশেষিত না করা। ঠিক আছে, আচ্ছা আমি আমার মতো লিখলাম। এবার যদি বলা হয় কি কি পরিকল্পনা, না লিখো স্থিতিশীল উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা। 1 নম্বর কি, পরিবেশ রক্ষা। এর আন্ডারে লিখবে কি না জীববৈচিত্র্য সংরক্ষণ, জল মাটি বায়ু দূষণ কমানো। ঠিক আছে, এটা বললে পরিবেশ রক্ষা। 2 নম্বর পয়েন্ট করলে কি, অর্থনৈতিক উন্নয়ন, মানে এর আন্ডারে লিখে নেবে কি দারিদ্রতা দূরীকরণ,
দারিদ্রতা, এখানে কিন্তু রফলা নয়, দ্রতা দূরীকরণ, ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্ট আমি এখানে লিখি, মনে হচ্ছে দেখা যাবে না, সামাজিক উন্নয়ন। উন্নয়ন এর আন্ডারে কি লিখবে তোমরা, লিখবে কি যে শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়ন, ঠিক আছে। এই পয়েন্টগুলো বললাম। আচ্ছা দাঁড়াও দেখি দেখা যাচ্ছে কিনা নিচেটা। এরপরের প্রশ্নটা 3.2 এরটা দেখো। আচ্ছা, একটা পাত্র নাও, কি বলা আছে প্রশ্নটায়, না আদর্শ গ্যাসের বাস্তব আদর্শ গ্যাসের প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির দুটি কারণ। দেখো, আমরা যদি একটা পাত্র নিই, পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ গ্যাস রাখি, তাহলে গ্যাসটা তো পুরো পাত্রেই ছড়িয়ে যাবে না। আচ্ছা আমরা জানি, ধরো কোনো কঠিনকে, মানে এটা তো ইনকম্প্রেসিবল, কম্প্রেস করা যায় না, অসংনম্য। আচ্ছা একে যদি কম্প্রেস করার চেষ্টা করি, কম্প্রেস হবে। তাহলে গ্যাসের অণুগুলোকে আমরা কি ধরেছিলাম, খুবই ছোট বিন্দু ভর, তাই না, নগণ্য আয়তন। কিন্তু যদি অ্যাকচুয়ালি দেখি, কম্প্রেস করতে 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 দেখি, গ্যাসের অণুগুলো তো এখানে চলে আসবে, মানে অ্যাকচুয়ালি কিছুটা পরিমাণ আয়তন আছে, তাই না, কিছুটা পরিমাণ আয়তন তো আছে, এখানে আছে। তাহলে কার্যকর আয়তন কতটা হচ্ছে, এতটা। তাহলে কিছুটা পরিমাণ আয়তন তো আছেই। তাহলে আমরা কিন্তু কিছুটা ঘাবলা করে ফেলেছি, মানে গ্যাসের গতীয় তত্ত্বে বিন্দু ভর ধরেছিলাম আর আয়তনটাকে নগণ্য ধরেছিলাম, সেটা কিন্তু ঠিক ধরিনি, ঠিক আছে। এটা একটা ধরছিলাম, ঠিক আছে, এই জন্য। আর একটা কি, আচ্ছা এইটা কখন খাটে, না এইচটি এলপি, মানে হাই টেম্পারেচার লো প্রেসার, উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপের ক্ষেত্রে যদিও এটা সম্ভব ইকুয়েশনটা, কিন্তু সবসময় সম্ভব নয়, মনে রেখে দিও। এটা 1 নম্বর বললাম। 2 নম্বর, আমরা কি বলেছিলাম, গ্যাসের অণুগুলো শুধুমাত্র পাত্রের দেয়ালেই ধাক্কা মারে, ধাক্কা মারছে পাত্রের দেয়ালে, পাত্রের দেয়ালে ধাক্কা মারছে পাত্রের দেয়ালে, কিন্তু এদের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ আমরা ধরিনি, তাই না। কিন্তু অ্যাকচুয়ালি এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ আছে। তুমি একবার ভাবো, ধরো এই অণুটাকে বিবেচনা করো, ধরো এপাশে একটা অণু আছে, এপাশে একটা অণু, এপাশে একটা অণু, এপাশে একটা অণু টানছে। কিন্তু যদি এইটাকে বিবেচনা করো, এইগুলো তো টানছেই, কিন্তু এখানটাতে টানার কেউ নেই, মানে বুঝতে পারছো, তাহলে এখানে নিশ্চয়ই এর চাপটা কি হবে, বেশি পরিমাণে দিতে পারবে, তাই না। তাহলে ওখানে একটা ঘাবলা হয়ে গেল। তাহলে আন্তরাণবিক বলটা আমরা নিয়ে ধরেছিলাম, তার জন্য এখানে কিন্তু চাপটা বেশি হয়ে যাচ্ছে, মানে এদিকে টানছে কিন্তু এপাশে টানতে পারছে না, তাই না। তাহলে এপাশে চাপটা বেশি হয়ে গেল পাত্রের দেয়ালের দিকে, ঠিক আছে। দুটো বললাম। আচ্ছা আমি ও দুটোকে এখানে দিয়ে দিচ্ছে, তোমরা দেখে নাও। আমি লিখতে গেলে তো আর সবগুলো কমপ্লিট করা সম্ভব নয়, একটু আগে একটা লিখলাম, বাবা লিখতেই পনেরোটা সময় চলে গেল। আচ্ছা এর যে অথবাটা আমি বলে দিচ্ছি, একটা অঙ্ক আছে, কি আছে অঙ্ক, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। আচ্ছা যেগুলো মানে দেওয়া আছে সেগুলো লিখে নাও। আমি কোনো সূত্র মুখস্থ করতে বলিনি যে কি চার্লসের না বয়েলের, আমি শুধুমাত্র একটাই মুখস্থ করতে বলি, দুটোর কম্বাইন্ড, P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। দেখো কি কি দেওয়া আছে, আমরা জানি নয়, প্রথমে দিয়ে আছে T1টা কত, 27 ডিগ্রি সেলসিয়াস। 27 থেকে যদি আমি মানে ডিগ্রি থেকে যদি কেলভিনে যাই, 273 যোগ করবো, যোগ করলে কত হবে, 300। আচ্ছা একটা মজার ব্যাপার শেষে শেখাবো, ঠিক আছে, দেখি কি করে উত্তর করবে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা প্রথমের আয়তন কত আছে, V1, V1টা কত আছে, আচ্ছা 500 সেমি কিউব, কনভার্ট করার দরকার নেই, বলছে কত স্থির চাপে চাপ স্থির আছে, ভাবো, তাহলে দুটোই চাপ স্থির, চাপ স্থির মানে এপাশের চাপ ধরো যা হবে এখানের চাপটাও তাই হবে, তাহলে চাপ চাপ উড়িয়ে দাও। অনেকে ভাবছো স্যার এটা চার্লসের সূত্র, এত না বকমবাজি করে লিখতে পারতাম V1/T1 V2/T2, তাই না। কিন্তু না, আমি কি করব, এটাই লিখবো, আমার কোনো সূত্র মনে রাখা দরকার নেই, যেটা স্থির বলে সেটা কেটে দেবো, তাহলে V1/T1 V2/T2,
বলছে কি কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, দ্বিগুণ হওয়ার অর্থ কি? যা ছিল দ্বিগুণ হচ্ছে, 500 থেকে দ্বিগুণ হলে কত হয়? 1000 সেমি কিউব। এবার ভ্যালুগুলো বসাও। 500 সেমি কিউব ডিভাইড বাই 300 কেলভিন, 1000 সেমি কিউব ডিভাইড বাই T2। আচ্ছা, শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, কেলভিন আছে, ঠিক আছে, কোনাকুনি গুণ করে দাও। দেখো সেমি কিউব কেটে যাচ্ছে, এবার কোনাকুনি গুণ করে দাও, 3-এর সঙ্গে ওইটা গুণ হবে নাকি গো? আর 5টা গুণ ছিল, এ পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। আচ্ছা, দেখো তো এই 3-এর সঙ্গে কেও ছিল না, তাহলে কেলভিন হবে পাশে কি গুণ, আর 5টা গুণ ছিল পাশে গেলে ভাগ। 5 দিয়ে কাটলে কত হয়? 5 দিয়ে 10 মানে 200, তাই তো? 1000কে 5 দিয়ে কাটলে 200, আর 3 2 6, 600 কেলভিন। কেলভিন ছিল 600 কেলভিন। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস জানতাম, ভি প্রপোর্শনাল টু টি, মানে আয়তন যত গুণ করবে উষ্ণতাও ঠিক তত গুণই হবে। তাহলে আমরা তো জানি যে কখন কিন্তু, দেখো কিন্তু এটা কিন্তু তখনই খাটবে যখন কেলভিন উষ্ণতার ক্ষেত্রেই, ঠিক আছে, কেলভিনে কিন্তু, সেলসিয়াসে খাটবে না। ঠিক আছে, তুমি যেটা পেলে 600 কেলভিন পেলে তো T2টা, একে 273 বিয়োগ করে দেখবে, সেটা কিন্তু 27 ডবল নয়, কিন্তু 300টা, 300 তো মানে 600 তো 300 ডবলই, বুঝলি? এটা কিন্তু ভালো প্রশ্ন ছিল, ডবলই হবে, কারণটা আমরা জানি যে গ্যাসের আয়তন পরে উষ্ণতার সাথে সমানুপাতিক। যদি আমি আয়তন দ্বিগুণ করি উষ্ণতা দ্বিগুণ হবে, আয়তন যদি হাফ করি উষ্ণতা হাফ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? লিখে দিও কি অন্তিম উষ্ণতা কত হবে, বা 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন দ্বিগুণ হবে। ঠিক আছে, এবার কি একটি উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ ও বস্তু অপেক্ষা বড় বা বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ দেখাও। দেখাচ্ছি আমি। উত্তল লেন্স, তাই তো? ছবিটা খুব সুন্দর আমি আঁকি জানি, ঠিক আছে, এখানে তো আলোক কেন্দ্র এটা। আচ্ছা, আমি এটা ফোকাস, এটা হচ্ছে F1, এটা F1 ড্যাশ, আচ্ছা এফ একটু দূরে F2, এটা F2 ড্যাশ 2F, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কি করব না, ফোকাসের মধ্যে একটা বস্তু রাখবো, কন্ডিশন এটাই তো, ফোকাসের আলোক কেন্দ্র আর ফোকাসের আলোক কেন্দ্র ধরো ও দিলাম, আর এফ এর মধ্যে একটা বস্তু রাখবো। সেই বস্তুটাকে আমি কি করব না, সমান্তরাল ভাবে ফেললাম, সেটা কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে, ফোকাস দিয়ে যাচ্ছে, মেনে নাও। মেনে নাও। আর এটা কি করব, আমি সোজাসুজি ফেলবো আলোক কেন্দ্র দিয়ে, কোনো বিচ্যুতি ঘটবে না, কোনো চ্যুতি ঘটবে না, সোজা বেরিয়ে যাবে। আচ্ছা, আমি এই দুটোকে যদি কখনো যদি এক্সটেন্ড করি, এরা কখনো মিট করবে না, ঠিক আছে, কিন্তু যদি এটাকে এক্সটেন্ড করি, আচ্ছা এক্সটেন্ড যদি করি আর এটাকে যদি এক্সটেন্ড করি, এখানে কোথাও একটা গিয়ে মিট করছে না, বুঝতে পারলে? তোর এটা বললাম এ বি, সেটা সি ডি, বুঝলে? ছবিটা আমি এঁকে দিলাম। রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন, আচ্ছা এখানেই বুঝিয়ে দিই, ছবিটা আমার আঁকা আছে। রৈখিক বিবর্ধন মানে আমি কোনো লেন্সের আলোক কেন্দ্রের সাথে কিন্তু লম্বভাবে, কোনো লেন্সের আলোক কেন্দ্রের সাথে লম্বভাবে, এটা লম্বভাবে তো, এটাই তো লম্বভাবে আছে, একটি বস্তু রাখলে
একটি বস্তু রাখলে প্রতিবিম্বের, সেটা তো প্রতিবিম্ব হচ্ছে, এটা বস্তুর প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাতকেই বলবো কি রৈখিক বিবর্তন। তাহলে কি লিখবো, একটি লেন্সের, এটা উত্তর লেন্সে বলছি, অবতল হবে, একটি লেন্সের আলোক কেন্দ্রের সমান্তরালে, সমান্তরাল নয়, লম্বভাবে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের উচ্চতা, লেখার সময় কিন্তু ভুল হয়, তোমাকে বারবার বলছি, আমি কেন লিখছি, তোমাদেরও প্র্যাকটিস হবে, লিখলে কিন্তু এই যে বারবার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। প্রতিবিম্বের, বললাম কিন্তু ঠিক, লেখার সময় দেখছো, প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন, আরেকভাবে লেখা যায় কিন্তু, প্রতিবিম্বের দূরত্ব আর বস্তু দূরত্ব রৈখিক বিবর্ধন বলে। আচ্ছা, তাহলে রৈখিক বিবর্ধন মানে কি বললাম, যদি এম দিয়ে লিখি, ম্যাগনিফিকেশন, যেটা লিনিয়ার ম্যাগনিফিকেশন এম দিয়ে লিখি, আমি যদি বলি এটাকে H1, এটা যদি H2 বলি উচ্চতা, তাহলে H2/H1, H2টা কি, H2 হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, আর H1 হচ্ছে কি বস্তুর উচ্চতা। তাহলে মানে অ্যাকচুয়ালি এটা কি বলতো, যে বস্তু থেকে প্রতিবিম্বটা কত গুণ লম্বা হচ্ছে। তাহলে আমার দেয়া আছে, দেখো দেওয়া আছে কি, 5 সেমি দীর্ঘ একটি বস্তু, তাহলে H1টা দেয়া আছে 5 সেমি, আর প্রতিবিম্ব দিয়ে আছে দেখো ব্যবধান 5, বলছে আমাকে H2 বার করতে হবে, তাহলে কোনাকুনি গুণ করতো, কোনাকুনি গুণ করা মানে একের সঙ্গে H2 গুণ করলে H2, তাহলে 5×5 = 25 সেমি। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বটা কত বেরোলো, 25 সেমি। আচ্ছা, গৃহস্থলিতে ব্যবহারের জন্য ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন? 3.4 এর প্রশ্নটা কি, এসি অপেক্ষা ডিসি ব্যবহারের সুবিধা। 1 নম্বর কি না, এসি এর উৎপাদন ব্যয় কম, কিন্তু ডিসি এর উৎপাদন ব্যয় বেশি। 2 নম্বর কি, ট্রান্সফরমার বা অন্যান্য যন্ত্রের সাহায্যে এসি এর ভোল্টেজ কমানো বা বাড়ানো যায়, কিন্তু ডিসি এর ভোল্টেজ কমানো বা বাড়ানো যায় না। ঠিক আছে, পরের প্রশ্ন, অথবাটা কি, বার্লোচক্রের ঘূর্ণনের কিরূপ পরিবর্তন হবে যদি তড়িৎ প্রবাহ বাড়ানো হয়। আচ্ছা, যদি তড়িৎ প্রবাহ বাড়ানো হয়, বার্লোচক্র তোমরা জানো তো নিশ্চয়ই, বার্লোচক্র এখানে একটা ম্যাগনেট থাকে অর্ধচক্রাকৃতি, নর্থ সাউথ, আর এখানটাই থাকে বার্লোচক্রটা, যদিও সুন্দর রাখতে পারিনি, মেনে নাও। ঠিক আছে, স্ট্যান্ড আছে এখানে, ঠিক আছে, মেনে নাও। যদি কারেন্ট বাড়ানো হয়, এখানে কারেন্ট যদি বাড়ানো হয়, তাহলে চক্রটা আরো জোরে ঘুরবে। ঠিক আছে, 1 নম্বর দিকে চক্রটা আরো জোরে ঘুরবে। তোমরা যদি কেউ বার্লোচক্র সম্পর্কে যদি জানতে চাও বলতে পারো, ডিটেলসে ভিডিও আনবো একটা তাহলে। আচ্ছা, আর কি, তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হলে,
আচ্ছা, তড়িৎ প্রবাহ অভিমুখ তো উল্টে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে চৌম্বক প্রবাহটা কিন্তু উল্টায়নি, মানে এটা কিন্তু নর্থ থেকে সাউথই আছে, মানে নর্থ সাউথই আছে। আচ্ছা, তোমরা আমাকে বলবে তো ডাইরেকশনটা কোন দিকে হয়, নর্থ থেকে সাউথ না সাউথ থেকে নর্থ, কমেন্টে বলবে, ঠিক আছে। আর যদি তড়িৎ প্রবাহটা উল্টে দেওয়া হয়, ঘূর্ণনটাও উল্টে যাবে, বুঝলে, লিখে নাও। এবার ভালো প্রশ্ন দিচ্ছে একটা, কি এইচসিএল উদ্বায়ী কিন্তু এনএসিএল অনুদ্বায়ী। আচ্ছা বলো, কাদের গলনাঙ্ক ফুটনাঙ্ক বেশি, তড়িৎযোজী না আয়নীয়, তড়িৎযোজী বা আয়নীয় না সমযোজীর গলনাঙ্ক ফুটনাঙ্ক বেশি, কার বেশি বেশি, আয়নীয় বা তড়িৎযোজী না সমযোজী, এইচসিএল আর এনএসিএল। দেখো, ধাতু প্লাস অধাতু তবেই তো সে কি হয়, তড়িৎযোজী, আর অধাতু অধাতু হলে কি হয়, সমযোজী। যেহেতু HCl একটি তড়িৎযোজী যৌগ, তাই এর গলনাঙ্ক ফুটনাঙ্ক বেশি। অল্প তাপে মানে উবে যাবে না, তাহলে অনুদ্বায়ী কে HCl আর উদ্বায়ী কে NaCl, বুঝতে পারলে? অনুদ্বায়ী হচ্ছে NaCl, উদ্বায়ী কে HCl, বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, তারপরে প্রশ্ন দিয়েছে কি না, এদের পার্থক্য দিয়েছে, দেখো একটা, সমযোজী আর তড়িৎযোজীর পার্থক্য, দাব্যতা আর সমযোজী আর তড়িৎযোজী, তড়িৎযোজী পার্থক্যটা কিসের বেসিসে, বেসিসে বলা আছে, বৈশিষ্ট্যটা লিখে নি, কি বেসিসে, দাব্যতা, তাহলে দাব্যতা আর তড়িৎ পরিবাহিতা। দাব্যতাটা এটা ধ্রুবীয়, মানে এটা অধ্রুবীয় দাবকে, অধ্রুবীয় অধ্রুবীয় দ্রাবকে দাব্য। আচ্ছা, এটা ধ্রুবীয় দাবকে দাবকে দাব্য, মানে জল, তাই তো, জল এটা ধ্রুবীয়, কারণ এটা হচ্ছে কি ডেল প্লাস ডেল মাইনাস, ডেল প্লাস ডেল মাইনাস, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে মাইনাস হয়, আর কম সে প্লাস হয়। আর এটা একটা কি হতে পারে, অ্যাসিটোন, অ্যাসিটোন CH3 ও CH3। আর তড়িৎ পরিবাহিতা কার বেশি, তড়িৎ পরিবাহিতা কার বেশি, এটা হচ্ছে কি গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় 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 তড়িৎ পরিবহনে সক্ষম, তড়িৎ পরিবহনে সক্ষম। কিন্তু এটা গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে অক্ষম, লিখে নিবে এটা। কিন্তু ব্যতিক্রমে একটা আছে, কি HCl আছে। এখানে কি কি প্রশ্ন আসতে পারে, যে বললো অণুর অস্তিত্ব কোন, মানে কোন সমযোজী বা তড়িৎযোজীর মধ্যে কার অণুর অস্তিত্ব নেই, অণুর অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই কার, এটার। আর অস্তিত্ব আছে কার, এটার, ঠিক আছে। আচ্ছা, ভালো, প্রশ্নগুলো বলে দিলাম আমি। আর যদি আমি একটু আগে বলছিলাম, ধরো HCl আছে, H2O আছে, CH4 আছে, আর NaCl আছে, CaCl2 আছে, MgCl2 আছে। বললো যে সমযোজী আর তড়িৎযোজীর মধ্যে খুঁজে বার করো। এখানে একটা আম আছে, মানে হাইড্রোজেন ক্লোরিন কোনো আম নেই, হাইড্রোজেন অক্সিজেন আম নেই, কার্বন আর হাইড্রোজেন আম নেই। আম না থাকলেই কি সমযোজী, আম আছে সোডিয়াম, একটা আম থাকলেই হবে, সোডিয়াম একটাই থাকবে, মানে ধাতু আর অধাতু, ক্লোরিন তো অধাতু, ক্যালসিয়াম আম আছে, ম্যাগনেসিয়াম আম আছে, তাহলে আম আছে মানেই তড়িৎযোজী, ঠিক আছে। বা এরকম খুঁজবি, ধরো বললো এরকম বলতে পারে যে কোনটি
অধ্রুবীয় দ্রাবকে দাব্য। ঠিক আছে, অধ্রুবীয় দ্রাবকে দাব্য কিভাবে বললো, তোমাকে কিছু জানা দরকার নেই। আচ্ছা, দিয়ে আছে কি, তোর HCl দিয়ে আছে, LiCl দিয়ে আছে, NaCl দিয়ে আছে, আর CaCl2 দিয়ে আছে। তাহলে কি হবে উত্তর, কিন্তু এটাই হবে। কারণ দেখো বাকিগুলো তো আম আছে, যেটা আম নেই তাহলে সেটাই উত্তর হবে। বা যদি এরকম হতে পারতো সবগুলোতেই অধাতু আছে, একটাই অধাতু নেই, সেটাই উত্তর হতো। ঠিক আছে, টেরের 3.7 সিলভার নাইট্রেট দ্রবণে, জলীয় দ্রবণে H2S চালনা করলে, সিলভার নাইট্রেট মানে কি, AgNO3, ওখানে H2S চালনা করলে হয় Ag2S, ব্ল্যাক কালারের কিন্তু, ব্ল্যাক কালারের কিন্তু, আর কি তৈরি হয়, আচ্ছা HNO3। তাহলে আমার কিন্তু প্রোডাক্ট এটা যেটা ব্ল্যাক কালারের হয়, যেটা কি Ag2S, তাহলে নাম কি, সিলভার সালফাইড। ঠিক আছে, আচ্ছা পদক্ষেপটার নাম বলে দিলাম। শত বিজারণ পদ্ধতি কি, শত বিজারণ পদ্ধতি কি, আচ্ছা 3.8, শত বিজারণ পদ্ধতি কি, 3.8, শত বিজারণ পদ্ধতি, না আমি যদি Cu2O নিই, বা সরি Cu2S নিই, PbS নিই, Hgs নিই, মানে এটা হচ্ছে কি কিউপ্রাস সালফাইড, লেড সালফাইড, আর মার্কিউরিক সালফাইড, এইগুলোকে যদি নিই, আমি একটা নিচ্ছি Cu2S নিলাম, নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে যদি তাপ জারিত করি, অক্সিজেন দিই, কি তৈরি হবে না, Cu2O, কিউপ্রাসই থাকবে, কিউপিক হবে না, আর SO2 তৈরি হচ্ছে। আচ্ছা ব্যালেন্সটা তোমরা করতে পারবে, আচ্ছা বলেছি শেষে। তাহলে এবার যে Cu2 হচ্ছে কিউপিক, কিউপ্রাস অক্সাইড যেটা হচ্ছে, কিউপ্রাস অক্সাইডের সাথে যদি কিছু যেটা মানে যেটা অপরিবর্তিত Cu2S তো কিছু তো থাকবে, এই Cu2S টাই বিক্রিয়া করে তৈরি করে কি, Cu প্লাস SO2। ঠিক আছে, আচ্ছা ব্যালেন্সটা আমি করে দিচ্ছি, ব্যালেন্সটা 2 দিলাম, 6 হচ্ছে, এস অক্সিজেন কটা হচ্ছে, অক্সিজেন 2, ঠিকই আছে। আচ্ছা এই ব্যালেন্সটা তোমরা করবে, ঠিক আছে, এই ব্যালেন্সটা করে আমাকে করে বলবে, আচ্ছা না পারলে আমি বলে দিচ্ছি। 3, 2, 3 দিলে 2, আচ্ছা এখানে 6টা, ঠিক আছে বুঝতে পারলে। তাহলে আমি ব্যাপারটা কেন শত বিজারণ কেন বললো না, যে অন্য কোনো বিজারকের দরকার হলো না, আমার যে Cu2S ছিল, Cu2S যেটা ছিল সেটাই সেটাই বিক্রিয়া করলো, মানে বিজারকের ভূমিকা পালন করলো। দেখো একটু তো অক্সিজেন যুক্ত ছিল, অক্সিজেন বার করলো, তাহলে কি হচ্ছে বিজারণ কে করালো, Cu2S করালো। Cu2S টা কোথা থেকে এলো, বা রিয়াকশনেই ছিল, মানে ওই করে সেল পড়লো, শত বিজারণ বিক্রিয়া বলা হলো। বুঝতে পারলি, আমি এখানে লেখাটা দিয়ে দিচ্ছি, লিখছি না। ঠিক আছে, আচ্ছা অথবাটা কি আছে, NaCa, Mg প্রভৃতি ধাতুগুলি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন। আচ্ছা ওইগুলি আমরা কি জানি, তড়িৎ রাসায়নিক শ্রেণীটা কি জানি, কালকে সোমা এলো, জনি ফিতে সন পাবড়ি পেলো, হাইড্রোজেনটা, তারপরে কোথায় মা আজ অনু, তাই না, এই যে এইগুলো কালকে সোমা এলো, এরা খুব অ্যাক্টিভ, খুব সক্রিয়। ঠিক আছে, প্রকৃতির মুক্ত অবস্থায় তো পাওয়া যায় না, অক্সাইড রূপে পাওয়া যায়, বা
অক্সিজেন রূপে পাওয়া যায় বা কোনো লবণ হিসেবে পাওয়া যায়। এরা সহজে ইলেকট্রন ত্যাগ করে তড়িৎ রাসায়নিক মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, যেমন হয় না আমরা ধরো শিখেছিলাম এখানে ক্যাথোড অ্যানোড লাগিয়ে কি করা হয়। ধরো এটা ক্যাথোড, আচ্ছা ধরো ব্যাটারি লাগালাম আমি, আচ্ছা এটা বড়, এটা ছোট করছি, এটা বড় করছি। তাহলে যেটা বড় সেটা প্লাস, বড় মাইনাস, ঠিক আছে। তাহলে এনে প্লাস NaCl আছে দ্রবণে, মানে গলিয়ে দিয়েছি আমি বা জলের সঙ্গে গুলিয়ে দিলাম, তাহলে নিশ্চয়ই কি আছে Na+Cl- আছে দ্রবণের মধ্যে। তাহলে Na+ কি করবে, এখানে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে গ্রহণ করলে কি হবে, Na+ প্লাস ইলেকট্রন কি হবে Na, তাহলে এটা হচ্ছে কি বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এটা ক্যাথোড না অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে সবসময় কি হয়, বিজারণ, ক্যাথোড বিক্রিয়া। আচ্ছা, আর অ্যানোড, আচ্ছা এটা ঠিক আছে। অ্যানোড অ্যানোড বিক্রিয়াটা কি হবে না, Cl- ছিল, এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছাড়লে কি হবে Cl- ইলেকট্রন, তাহলে Cl+Cl, যেহেতু অ্যাটমিক ক্লোরিন মানে পারমাণবিক ক্লোরিন স্টেবল নয়, যুক্ত হয়ে কি হয় Cl2, ওই জন্যই তো আমরা Cl2 গঠন করলাম লুইস ডট দিয়ে, বুঝলে। আচ্ছা ঠিক আছে, লুইস ডট বলতে একটা মনে পড়লো, বুঝতে পারলে ব্যাপারটা। আচ্ছা, লুইস ডট বলতে আমার একটা মনে পড়লো। আচ্ছা আমার ভাষাটা লিখে নিও, কিন্তু একটা জিনিস স্কিপ হয়ে গেছে কি না, H2 H2C4 আর HFL লুইস ডট। দেখো সি 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 কত নম্বর আছে, 6 নম্বরে, 2,4, তাহলে শেষ কক্ষে চারটে। হাইড্রোজেন কত নম্বর আছে, 1 নম্বরে আছে, 4টে দিয়ে দাও। কটা করে থাকে শেষ কক্ষে, একটা করে। আমার দরকার 8টা করে বোঝাতে হবে, 8টা হচ্ছে নাকি, দেখো একবার, দেখো হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। বন্ড বন্ড দিয়ে দাও, এইচ 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 এইচ, বুঝতে পারলে এটা। আর এই জেবের কি হয়, এক্ষুনি বললাম একটা, এফ মানে 9 নম্বরে আছে, 2,7, তাহলে 1 2 3 4 5 6 7, ওই জন্য একটা, তাহলে এই জেব, তাই তো, বুঝতে পারলে ব্যাপারটা। কারণ দেখো 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে, আর অক্সিজেন তো কি করে, ডাবলেট করে, ও তো দ্বৈত গঠন করে স্টেবিলিটি পাই। ঠিক আছে, যেটা বললাম এটা 3.6, কি হয়ে গেছিল এক্ষুনি। আচ্ছা, কার্যকরী কূপ গঠিত সমবায়ক দুটি যৌগের নাম লেখ। কার্যকরী কূপ গঠিত তো আমরা জানি C6 CH3 CH2OH আর CH3 ও CH3। দেখো দুটোরই কি কটা আছে, C2 H5 H5 নয় 5 1 6 ও, এটা দেখো C2 H6O, এটা হচ্ছে কি ইথাইল, মানে এটা কি ইথাইল অ্যালকোহল বা ইথানল, এটা কি ডাইমিথাইল ইথার, বুঝতে পারলে, এটা ইথার গ্রুপ আর এটা হচ্ছে কি অ্যালকোহলিক গ্রুপ। ঠিক আছে, চলো নেক্সট পার্টে আসছি।